এই গল্পটা হচ্ছেন একজন বিখ্যাত সাহিত্যিক ইংরেজ কবি পিবি শেলি, পার্সি বিশি শেলি, ইনার, হ্যাঁ, খুবই বিখ্যাত কবি। তিনি মাত্র 29 বছর বয়সে মারা গেছেন। এই বিখ্যাত কবি পিবি শেলির দ্বিতীয় বউ, হ্যাঁ, সেকেন্ড ওয়াইফ মেরি শেলি, মেরি শেলি তার ওয়াইফ একজন খ্যাতিমান সাহিত্যিক, তার লেখা একটা বই আছে, ফ্রাঙ্কেনস্টাইন অর দ্য মডার্ন প্রমিথিউস। ঠিক আছে, এই বইয়ের গল্প। তো গল্পটা আসলে সারা পৃথিবীব্যাপী খুব নাড়া দেওয়া একটা গল্প। গল্পের কাহিনীটা হচ্ছে এরকম যে একজন ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন নামে একজন খুবই জ্ঞানী ব্যক্তি, যে ছোটবেলা থেকে পড়ালেখা, গবেষণা, ফিজিক্স, কেমিস্ট্রি এইসবের প্রতি তার খুব আকর্ষণ ছিল, খুবই জানার আগ্রহ তার প্রচন্ড ছিল। তার একটা ল্যাব ছিল, যে ল্যাবে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, টেস্টিং সে করতো। সে বিভিন্ন কিছু দিয়ে বিভিন্ন নতুন কিছু জিনিস উদ্ভাবনের চেষ্টা করতো। করতে করতে সে বিভিন্ন প্রাণীর হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো এক করে সে 8 ফিট লম্বা একটা মানবাকৃতির বস্তু তৈরি করে। এটা কাইন্ড অফ একটা সায়েন্স ফিকশন। হ্যাঁ, তো এই মানবাকৃতির বস্তুটা প্রায় 8 ফিট লম্বা, এবং সে আরো জীবন মৃত্যু নিয়ে গবেষণা করতে করতে সে প্রাণ সঞ্চার করার কৌশল শিখে যায়। সে কোনো এক ঝড়ো রাতে বৈদ্যুতিক শক দিয়ে ওই বস্তুটার মধ্যে, হ্যাঁ, একটা ঝড়ো রাত, ভীষণ ঝড় হচ্ছে, মেঘ ডাকতেছে, বজ্রপাত হচ্ছে, এরকম ভয়ঙ্কর একটা রাতে সে করে কি, বৈদ্যুতিক শক দিয়ে, ইলেকট্রিক শক দিয়ে ওই 8 ফুট লম্বা প্রাণীটার মধ্যে প্রাণের সঞ্চার করে। সায়েন্স ফিকশন কিন্তু, হ্যাঁ, ফিকশন, সো এটা বাস্তবের সাথে রিলেট করার কোনো মানে হয়। ওকে, এখন এই 8 ফিট লম্বা বস্তুটা যখন প্রাণ পায়, সে তখন চোখ মুখ মিলে তাকায়, তখন তার হলুদ হলুদ বড় বড় বিভৎস চোখ, তার বিশাল আকৃতি, তার কুৎসিত চামড়া, এসব দেখে তার যে স্রষ্টা, ওই ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন যে জ্ঞানী ব্যক্তি, সে আসলে খুবই মর্মাহত হয় যে এই সৃষ্টিটা এত কুৎসিত দেখতে, এবং একটু ভয়ও পায়। এবং সেই কারণে সে তার সৃষ্টি এই দানবটাকে, মানুষরূপী দানবটাকে সে হচ্ছে পরিত্যাগ করে। এখন সে তো আসলে 8 ফিট লম্বা, হাতে পায়ে লম্বা হলো কি হবে, পৃথিবীতে তো মাত্র জন্ম হইলো তার, শিশু আসলে। তো পৃথিবীর আচার অনুষ্ঠান কিছুই বুঝে না, সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াইতে লাগলো, এবং যেখানেই যায় মানুষ তাকে ঢিল ছুঁড়ে মারে, হ্যাঁ, তার সাথে খারাপ আচরণ করে, হ্যাঁ, কেউ তার সাথে আসলে মেশে না, ভালো মতো কথা বলে না, তাকে আঘাত করে। বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হয়ে তার মনের অবস্থা খুবই খারাপ, মানসিকভাবে সে খুবই দুর্বল হয়ে গেল। সে পরে একটা প্রত্যন্ত এলাকায় একটা কুঁড়ে ঘরের পিছনে আশ্রয় নিল, যেখানে জনমানুষ শূন্য, এবং সে দূর থেকে একটা ফরাসি পরিবারকে পর্যবেক্ষণ করতো, ওখানে ওরা কিভাবে বাস করে, তাদের আচার আচরণ, গতিবিধি দেখে সে হচ্ছে মানুষের জীবনযাত্রা সম্বন্ধে তার মধ্যে একটা আইডিয়া ডেভেলপ করলো, যে মানুষ এই কাজ করে, বা মানুষের আবেগ অনুভূতি গুলো তার মধ্যে জাগ্রত হওয়া শুরু হইলো। এবং একই সাথে সে পড়াও শিখলো। যত তার মধ্যে মানুষের আবেগ অনুভূতিগুলো তৈরি হইলো, তত সে বুঝতে পারলো যে তার জীবনটা খুবই দুর্বিষহ জীবন, তার কোনো সঙ্গিনী নাই, কথা বলার লোক নাই, কারোর সাথে মিশতে পারে না। তো সবকিছু মিলে তার এই দুর্বিষহ জীবনটার জন্য সে তার স্রষ্টাকে খুবই দোষারোপ করা শুরু করলো, এবং সে তার স্রষ্টা মানে ভিক্টর হুগোকে খোঁজা শুরু করলো। খুঁজতে ভিক্টর হুগোর ল্যাব পর্যন্ত সে পৌঁছায় গেল, এবং সেই ল্যাবে সে একটা ডায়েরি পাইলো, পুরাতন ডায়েরি, যেই ডায়েরিতে লেখা ছিল ভিক্টর হুগো সবসময় ডায়েরি লিখতো, সেই সৃষ্টিটা যে তৈরি করছে এটার বিবরণ ওখানে লেখা আছে। এটা পড়ে যখন তার জন্মের বিবরণ সে জানলো, সে আরো ক্ষিপ্ত হয়ে উঠলো। সে তখন ভিক্টর হুগোকে আরো খুঁজতে লাগলো, খুঁজতে সে একসময় যেটা করলো, ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের এক ফ্রেন্ডকে মেরে ফেললো, তারপরে তারা গৃহকর্মীকে মেরে ফেললো। এবার সে খুঁজতে এক পাহাড়ের মধ্যে এই ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে খুঁজে পেয়েছে, মানে তার স্রষ্টাকে খুঁজে পেয়েছে, এবং স্রষ্টাকে বলছে যে আমার জন্য অ্যাটলিস্ট তুমি একটা কাজ করো, আমি তো খুবই অসহায় জীবনযাপন করতেছি, আমার কোনো সঙ্গিনী নাই, আমাকে একটা সঙ্গিনী বানায় দাও। তো তাকে যখন অনেক রিকোয়েস্ট করছে, তখন ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন রাজি হয়, এবং তার ল্যাবে তার জন্য একটা মহিলা দানব বানানোর কাজ শুরু করে। কিন্তু বানানোর এক পর্যায়ে, একদম শেষ পর্যায়ে, যে তার মাথায় চিন্তা আসে যে এটা যদি বানাই, এক দানবের অত্যাচারই থাকা যাচ্ছে না, আরেকটা দানব আসলে তো আরো কঠিন হয়ে যাবে। তো তখন সে এটার মধ্যে প্রাণ সঞ্চার করে না, সে কাজটা ত্যাগ করে। এবং যখন এই দানবটা যখন দেখে তার সঙ্গিনীটাকে শেষ পর্যায়ে প্রাণ দেওয়া হলো না, তখন সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের বিয়ের সময়, বিয়ের রাতে সে তার ওয়াইফ এলিজাবেথকে মেরে ফেলে। তো তার জীবনটা, তার স্রষ্টার জীবনটা সে অতিষ্ঠ করে ফেলে, এবং তখন ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন ঠিক করে যে আসলে এইভাবে তার থাকা যাচ্ছে না, এই দানবটাকে আসলে হত্যা করতে হবে। এই দানবটাকে হত্যা করার জন্য তার পিছু ধাওয়া করা শুরু করে। ধাওয়া করতে উত্তর মেরুর দিকে একটা গরবাচ্ছন্ন এলাকায় তারা পৌঁছায় যায়। ওইখানে ঠান্ডা সহ্য করতে না পারে একটা জাহাজের মধ্যে এই ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে ওই জাহাজের এক নাবিক ছিল ওয়াটসন, তার কাছে সে বিস্তারিত বলে যায়। এখন এই দানবটা যখন দেখে যে তার স্রষ্টা যেটাকে সৃষ্টি করছে সেই মারা মৃত পড়ে আছে, তখন দানবটার যে ক্রোধ ছিল, তার উপর যে প্রতিশোধের স্প্রিয়াটা ছিল, সেটা আসলে আর তো থাকে না। তখন সে নিজে খুবই, এতদিন তার বেঁচে থাকার লক্ষ্যই ছিল যে প্রতিশোধ নেওয়া ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের উপরে। ফ্রাঙ্কেনস্টাইন আর জীবিত নাই, সে আর এই জীবনের কোনো অর্থই খুঁজে পায় না, সে তখন নিজেও বরফের মধ্যে আত্মহত্যা করে। সো গল্পটা একটা প্রতীকী গল্প, সায়েন্স ফিকশন। হ্যাঁ, মানুষ তো বিভিন্ন জিনিস সৃষ্টি করতেছে, বিজ্ঞান আগায় যাচ্ছে, তো এতই আগায় যাচ্ছে যে এখন আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে চলে আসছি। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি, গুগলের এআই স্টুডিও বা জেমিনাই, এরকম অনেক ডিপসিক, এরকম অনেক এআই টুলস চলে আসছে, এবং ক্রমাগত এআই টুলস গুলো কিন্তু ইন্টেলিজেন্ট হচ্ছে, এবং এদের ইন্টেলিজেন্স লেভেল কিন্তু মানুষকেও ডে বাই ডে ছাড়াই যাচ্ছে। সেদিন কোথায় জানি পড়লাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি এখন মিথ্যা কথা বলা শিখে গেছে। মিথ্যা কথা বলা তাকে কেউ শিখায় নাই, সে অটোমেটিক শিখে গেছে, এটা অটোমেটিক শেখে।
ঠিক আছে। সো কাকে জানি ব্ল্যাকমেইল করছে, ইমেইল করে। সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে কিন্তু আমরা যখন কোয়ারি দিই, এই ডাটাগুলো তার কাছে থেকে যায়। এই ডেটাগুলোই কিন্তু সে আবার পরবর্তীতে কাউকে হয়তো ব্ল্যাকমেইল করার কাজে ব্যবহার করছে। সো এই যে আমরা এআই নিয়ে এত লাফালাফি করতেছি, সব ঠিক আছে, বাট এআই যদি এমন একটা সময় চলে যায় যখন একটা দানব হয়ে যায়, কি করতে মানে মানুষ তো এই বানাচ্ছে আসলে, মানুষকেই আসলে ব্ল্যাকমেইল করা শুরু করে, মানুষের জীবনটাও অতিষ্ঠ করে ফেলে, তখন আসলে কি হবে? ঠিক আছে। সো এই আর কি, যে কোনো সৃষ্টি করার আগে সৃষ্টি করতে পারা এটা একটা ক্ষমতা, যে কোনো সৃষ্টিশীল কাজে একটা ক্ষমতা। তো এই ক্ষমতাটা আসলে যাতে মিস ইউজ না হয়, যে কোনো সৃষ্টি যাতে ভালো কাজে ইউজ হয়। ঠিক আছে। সো আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্লাস ওভারঅল বিন্যাস সমাবেশ ক্লাস করার পরে তোমার আসলে কনফিডেন্স লেভেলটা এখন কোন জায়গায় আছে, বা সবকিছু মিলে তুমি তোমার অনুভূতি শেয়ার করতে পারো, শিখবো জিতবো করবে। আজকে পর্যন্তই, টাটা।